খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর ওদিকের মানুষ? আম্মা খুব ভালো মানুষ। একটু বেশি কথা বললেও তিনি খুব ভালো। আর চামেলি আপা, সে তো একটা ফুলঝুরি। সময় কখন কেটে যায় টেরই পাই না। ফরিদ ভাই কম কথা বলেন, তাকে বুঝে উঠতে পারছি না। হয়তো নেতার সাথে থাকেন বলেই এমন শতস্তর। আমি এদের কথা জানতে চাইনি, আসল মানুষটা কেমন? হুমায়রা একটু থামলো, খানিকটা লজ্জা পেল। ভাইয়ের সামনে কথাগুলো সাজাতে সময় নিল, তারপর খুব নিপুণভাবে পরিবেশন করলো। আমার মানুষটি খুব বিচিত্র ভাইজান। মাঝে মাঝে বেকুব বনতে হয় তার মস্তিষ্ক বুঝতে। তবে সে আমাকে খুব স্নেহ করেন। আমার অবদান আমায় অনাদর করেন না, আমাকে আগলে রাখেন। বিয়ের সময় যে ভয়টা পেতাম, সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমাকে মানুষ বলে গণ্যই করবে না, সম্মান তো ছাড়। মানুষটি তেমন না। আমার দাম তার কাছে আছে, এটুকুতে আমার সন্দেহ নেই। তাহলে ভালো না থেকে উপায় আছে? রাশাদ বোনের কথায় যেন নিশ্চিন্ত হলো, দীর্ঘশ্বাস ফেললো গোপনে। ভরাট কণ্ঠে বলল, ভাই হিসেবে আমি সবসময় ডাহা, ফেল। বিয়েতে তোর মতো ছিল না মত, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। তাই সবসময় কাটার মতো গ্লানিটা বুকে বিঁধে। আজ একটু নিশ্চিন্ত হলাম, দোয়া করি এভাবে সুখে থাক। তবে একটা জিনিস মাথায় রাখবি। পৃথিবী তছনছ হয়ে গেলেও আমার ভাইজান আছে। হুমায়রার কথায় হেসে দিল রাশাদ। মাথায় হাত বুলিয়ে আদর করলো বোনকে, তারপর পা বাড়ালো বাড়ির উদ্দেশ্যে। রাত 9টার পর সকলের কাছ থেকে বিদায় নিল ফাইজান এবং হুমায়রা। ফাইজানের মুখ খানিকটা গম্ভীর লাগলো, মেকি হাসি ঠোঁটে এঁটে লাগলেও সেটা যে মিথ্যে তা হুমায়রা টের পেল। রাস্তাতেও খুব একটা কথা হলো না। আমানের ব্যাপারটা ইতিমধ্যে ক্ষীণ হয়ে এলো স্মৃতিতে। হুমায়রা তার দিকে বারবার তাকালো, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পেল না। বাড়িতে পৌঁছালো রাত 12টা নাগাদ। কেচি গেটের সামনে গাড়ি থামলো বেশ শব্দ করে। ফাইজান ধীরস্বরে বলল, হুমায়রা, আপনি বাড়ি যান, আমি হাসপাতালে যাব। অবস্থা কি গুরুতর? হুম। ফাইজান ছোট্ট করে উত্তর দিল। পরিবেশ গম্ভীর, তাই হুমায়রা কথা বাড়ালো না, শুধু বলল, সাবধানে যাবেন। হুমায়রাকে নামিয়ে তীব্র বেগে গাড়ি ছোটালো ফাইজান। হুমায়রার মনটা অস্থির লাগছে, একটু ঘুমোতে পারলে হয়তো ভালো লাগবে। অন্ধকার গলি, শুনশান নীরবতা। ফাইজান অপেক্ষারত, বারবার ঘড়ি দেখছে সে, কারোর অপেক্ষা করছে সে। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল, ঘষে ঘষে চলছে সে, হাতে চকচকে ছুরি। ফাইজানের নজর তখন সামনে, পেছন থেকে অতর্কিতে আক্রমণ করলো সে। ফিনকি দিয়ে পড়তে লাগলো লহু, রক্তাক্ত বর্ণে রক্তিম হলো পিচের রাস্তা। সাথে সাথে ঘুম ভেঙে গেল হুমায়রার। লাফ দিয়ে উঠে বসলো সে, গলা শুকিয়ে এসেছে, কপালে ঘামের আস্তরণ, রীতিমতো কাঁপছে শরীর। বুকের স্পন্দন বাড়ার সাথে সাথেই পাশের মানুষটি তাকে আগলে ধরল। কি হয়েছে? বাজে কোনো স্বপ্ন দেখেছো? অপ্রকৃতিস্থের মতো এলোমেলো দৃষ্টিতে চাইল হুমায়রা। তার পাশেই ফাইজান বসে রয়েছে, মস্তিষ্ক নিষ্ক্রিয়। কিছু না ভেবেই বিদ্যুৎ বেগে জড়িয়ে ধরল সে মানুষটিকে। হু হু করে কেঁদে উঠল অবচেতন মনেই। ফাইজান বুঝে উঠল না, অপ্রস্তুত হলো। পর মুহূর্তে নিজেকে সামলে হুমায়রার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাজে স্বপ্ন দেখেছো? ভুলে যাও, স্বপ্নই তো। পানি খাবে? হুমায়রা তাকে ছাড়ল না। এখনো কাঁপছে তার শরীর। ফাইজান বেশি জোর করলো না, সময় দিল স্ত্রীকে। বেশ খানিকক্ষণ বাদে কান্নার দমক কমলো, শান্ত হলো হুমায়রা। পানি খেলো, চোখে এখনো নোনা জল লেপটে আছে। ফাইজান টেবিল ল্যাম্পটা বন্ধ করলো না, বুকে আগলে রাখলো তাকে। মাথায় আস্তে আস্তে বিলি কাটলো। হুমায়রা স্বপ্নের কথাটা বলতে চাইলো, কিন্তু ফাইজান বলল, এসব স্বপ্ন, তাই ভুলে যাও। হুমায়রা জড়িয়ে ধরল ফাইজানকে। হাতের বাঁধন দৃঢ়, যেন ছাড় দিলেই মানুষটি হারিয়ে যাবে। রাতটা এভাবেই কেটে গেল। রাস্তার ধার দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল হুমায়রা। মস্তিষ্ক কোষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে আছে। স্বপ্নটা মাথা থেকে যাচ্ছে না, তার থেকেও স্মৃতিতে সতেজ হয়েছে আমানের হুমকি। ফাইজানের সাথে কথা বলার উপায় হচ্ছে না, কারণ সে ফিরছে গভীর রাতে। এসে ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়ছে, আবার ভোরের আগেই সে বেরিয়ে পড়ছে। হুমায়রা মোটেও শান্ত হতে পারছে না। এর মাঝে চামেলি বলল, ভাবি সাব একটু খারান, আমি মোবাইলে টাহারা বইরা আসতাছি। কথাটা খেয়াল করলো না হুমায়রা, বেপরোয়া ভাবেই উত্তর দিল। আচ্ছা। চামেলি চলে গেলে রাস্তার কোণে দাঁড়িয়ে রইল হুমায়রা। তার দৃষ্টি অবচেতনভাবে চেয়ে আছে প্রশস্ত রাজপথের দিকে। হঠাৎ অক্ষিগোলক বড় হলো, বিস্ফোরিত হলো নয়ন। ঠোঁটজোড়া ফাঁক হলো, কিঞ্চিত অস্পষ্ট স্বরে একটা শব্দই বের হলো। আম্মা। চোখকে বিশ্বাস করতে চাইল না হুমায়রা। রাস্তার ওপাশে জুবাইদা দাঁড়িয়ে আছে, কমলা কিনছে দাম দর করে, চুলগুলো খোপায় বাঁধা, পরনে বেশ দামি শাড়ি। হুমায়রা পাগলের মতো ডাকলো, আম্মা আম্মা। কিন্তু মানুষটা শুনল না। সে কমলাকে নেই হাঁটা দিল। হুমায়রার মনে হলো এইটাই সুযোগ। এখন আম্মাকে না ধরলে কখনোই আর সুযোগ পাওয়া যাবে না। কত প্রশ্ন তার, প্রশ্নগুলোর উত্তর যে চায়। সব বদলুপ বুদ্ধি লোপ পেল, যেন ঘোরের মাঝে ছুটল সে রাজপথে। গাড়ি ঘোড়ার দিকে নজর নেই, সে শুধু ডাকছে, আম্মা আম্মা।
হঠাৎ চিৎকার করে কেউ তাকে ডাকলো, মুহূর্তের মাঝে তাকে ধাক্কা দিল। হুমায়রা ছিটকে পড়ল ফুটপাতের দিকে, কোনোই ছিলে গেছে পড়ে যাওয়ায়। ব্যথায় সম্বিত ফিরল, যখন আশেপাশে দেখলো তখন মানুষের হট্টগোল। আজ রাস্তার পাশে অচেতন পড়ে আছে চামেলি, গলগলিয়ে রক্ত পড়ছে তার শরীর থেকে। আর কালো গাড়ির চাকাটা তাকে পিষে সজোরে ছুটে চলে গেল দৃষ্টির ওপারে। রাজপথ রক্তাক্ত, হুমায়রা স্তব্ধ হয়ে রইল, শিরশির করে উঠল দেহ জুড়ে। রক্তাক্ত চামেলি তার সম্মুখে শায়িত, হাসি খুশি মেয়েটাকে এভাবে নিথর দেহে দেখতে বুকটা কেঁপে উঠল। ও বেঁচে আছে তো? উঠে দাঁড়ানোর শক্তি পেল না হুমায়রা, হামাগুড়ি দিয়ে কাছে গেল, আগলে ধরল রক্তাক্ত শরীরটা। উষ্ণ রক্তে ভিজে গেল হুমায়রা, সাদা জামা কোলে নিয়ে ডাকলো প্রাণপণে, চামেলি আপা, চামেলি আপা। সদা কথা ঝুরি নিয়ে থাকা চামেলি আজ নিশ্চুপ, ভাবিসাব করতে করতে মুখে ফেনা তুলে দেওয়া মেয়েটি আজ সাড়া দিচ্ছে না। হুমায়রার চোখ জোড়া অশ্রুসিক্ত হলো, ছোট্ট বুকখানা ডুবলো নোনা বিষাদে, উদ্ভ্রান্তের মতো কাঁদতে লাগলো। কেউ আমার চামেলি আপাকে সাহায্য, চামেলি আপা, চামেলি আপা, কেউ আমার চামেলি আপাকে সাহায্য করুন, ওকে হসপিটালে নিতে হবে, কেউ সাহায্য দয়া করে করুন। রাজপথে লোকের ভিড়, তার মাঝে তীব্র আর্তনাদ, অক্লান্ত হাহাকার। চামেলি বাঁচবে তো? করিডোরের সোফাতে বসে আছে হুমায়রা, বিধ্বস্ত মুখখানা শুকিয়ে গেছে, দৃষ্টি উদ্ভ্রান্ত এলোমেলো। চামেলির রক্তগুলো শুকিয়ে কালচে হয়ে আছে। রাস্তার কিছু মানুষের সাহায্যে বড় হাসপাতালে আনা হয়েছে, এমার্জেন্সি থেকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে তাকে। অপারেশনের সময় বর্ণ সই নেওয়া হয়েছে, সইটা করেছে হুমায়রা, হাত কাঁপছিল তখন। বারবার চামেলির হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠেছিল ওই সাদা কাগজে। মেয়েটি নিজের জীবনটা বিসর্জন দিয়েছে ওর মা এবং ছোট ভাইয়ের জন্য। আজ হুমায়রার দায়িত্বহীন বেখেয়ালি আচরণের জন্য মৃত্যুর সাথে লড়াই করছে সে। আর ওই সাহসী মেয়েটি একবারও নিজের কথা ভাবলই না, হুমায়রাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল। তার যে একটা পরিবার আছে ভাবলই না। চামেলির কিছু হলে তাদের কি হবে? নিজের উপর প্রচণ্ড ও ক্রোধ হচ্ছে হুমায়রার। কি ভেবে রাস্তায় ছুটেছিল? আম্মা তাকে দেখলে জড়িয়ে ধরবে, না পাওয়া আদরের বর্ষণ করবে? কেন করেছিল সে? জুবাইদা তো ডাকটাও শুনলো না, যদি শুনতো তাহলে কি হতো? সে প্রশ্ন করতো, কি প্রশ্ন করতো? কেমন আছে? এখানে কি করছে? এতদিন কোথায় ছিল? সে কেন ওই পরিবার ছেড়ে পালিয়েছে? যার সাথে পালিয়েছে সে কোথায়? যদি সে অন্য পুরুষকে ভালোই বাসে তাহলে এত ঘৃণ্য পন্থা কেন অবলম্বন করলো? কেন তার গহনাগুলো ছাড় দেয়নি? কেন হুমায়রার বিয়ের দিনই পালিয়েছিল? কেন হুমায়রাকে সে এত ঘৃণা করে? কেন হুমায়রা তার ভালোবাসা পায়নি? কেন? হুমায়রার গুরুত্ব কখনোই ছিল না, সর্বদা ঘৃণার দৃষ্টি তার প্রাপ্য। সেই মানুষটির কি দায় পড়েছে হুমায়রার প্রশ্নের উত্তর দেওয়ার? সে তো সুখে আছে, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলেছে। কি সুন্দর একটা শাড়ি পরেছে, কাউসারের ঘরে অসম্মান লাথি গুতা ছাড়া তো কখনো কিছুই পায়নি। তাহলে কেন পালাবে না? হুমায়রাকে মেনে নিতে হবে, জুবাইদার কাছে এখন পরিবারের মূল্য নেই, সে সব ছেড়েছে। তাই আম্মার জন্য এই পাগলামিগুলো খুব বেমানান। যে মানুষটার সাথে নারীর টান থাকা সত্ত্বেও সে কখনোই তাকে আগলে ধরেনি, সে মানুষটার জন্য পাগলামির কারণে চামেলির মৃত্যুর মুখে ঢলে পড়েছে। অথচ এই মেয়েটির সাথে কোনো রক্তের টান নেই হুমায়রার। পরিবার হয়তো এটাকেই বলে। এর মাঝে ঝড়ের মতো প্রবেশ করলো ফাইজান, তার অবস্থা বিক্ষিপ্ত, চোখ জোড়া অস্থির। হুমায়রার ফোন পেতেই ছুটে এসেছে সে, আগামীকাল ভোট, অথচ সে সব ছেড়ে এখানে ছুটে এসেছে। হুমায়রাকে দেখতেই শান্ত হলো দৃষ্টি, সামনে দাঁড়ালো হুমায়রা মাথা তুলে ম্লান দৃষ্টিতে তাকালো ফাইজানের পানে, চোখ জোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। অস্পষ্ট স্বরে বলল, চামেলি আপা। বলেই ডুকরে কেঁদে উঠল। ফাইজান হাঁটু গেড়ে বসলো তার সামনে, বাহু বন্ধনে আবদ্ধ করলো কিশোরীকে, মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলল, চামেলি সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। কিন্তু শান্ত হলো না হুমায়রা। অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, বিলাপ করে বলতে লাগলো, সব আমার দোষ, সব আমার জন্য, চামেলি আপা আমার জন্য আজ। শ্, শান্ত হও। চামেলি খুব সাহসী মেয়ে, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। হুমায়রা কাঁদছে অজরে, ফুপিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। ফাইজান তাকে আগলে ধরে বসে আছে। চামেলি তার বাসায় যখন এসেছে তার বয়স তো কতই বা হবে। গোলগাল মুখ, বোকা বোকা হাসি, কথার উপর কথা, আর ঘাস ফড়িংয়ের মতো চাঞ্চল্য। ফাইজান তার সাথে খুব একটা কথা কখনোই বলতো না, কিন্তু চামেলি মেয়েটি তার অপছন্দের কাতারে কখনোই পড়েনি। বরং মাকে সর্বদা যত্ন করার জন্য সে বেতনের থেকেও বেশি টাকা চামেলিকে দিত। মেয়েটি তার বিশ্বস্ত। এত রাজনৈতিক আলাপ আলোচনা হয়, সে কখনোই সেটা দোকান করে না। সর্বদা চোখ মুখ কান বন্ধ থাকে। মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতীও। গরিব নিয়তির হাতে পরাজিত হলেও চামেলি মেয়েটি তার বাড়ির একটি স্তম্ভ ছিল। আজ তাকে এমন কঠিন পরিস্থিতিতে দেখা কখনোই কাম্য নয় ফাইজানের। সে ডাক্তারকে বলেছে, যা চিকিৎসা প্রয়োজন সব করুন, টাকা চিন্তা করার প্রয়োজন নেই। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল সে। ঠিক সেই মুহূর্তে ডাক্তার বেরিয়ে এলো। টানা 4 ঘন্টা অপারেশন চলেছে। ডাক্তার এসে ম্লান স্বরে বললেন, ফাইজান সাহেব, অপারেশন কমপ্লিট, সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন জ্ঞান না ফেরা অবধি কিছু বলতে পারছি না। ওনাকে পোস্ট অপারেটিভ আইসিইউতে শিফট করেছি।
প্রে ফর হার। ফাইজান ধন্যবাদ জানালো। যারা রক্ত দিয়েছে তারা এতটা সময় বসেছিল। এখন হুমায়রার কান্না থেমেছে, শরীরটা হালকা হয়ে এসেছে, দৃষ্টি এখনো এলোমেলো। ফাইজান রক্তদাতাদের বিদায় দিয়ে হুমায়রার জন্য একটা বিস্কিটের প্যাকেট আর কফি নিয়ে এলো। হুমায়রার খেতে ইচ্ছে করছে না। ফাইজান জোর করে বলল, কিছু না খেলে আরও খারাপ লাগবে। ডাক্তার তো বললো তারা সর্বোচ্চ চেষ্টা করছে। হুমায়রা অবশেষে খেলো। একটা বিস্কিটও গলা থেকে নামছে না। কফিতে চুমুক দিতেই ফাইজান তাকে শুধালো। এবার বলো তো, হয়েছিল কি? হুমায়রা সময় নিল, গুছিয়ে ধীরে ধীরে সবটা বলল। কিন্তু হুমায়রা বেখেয়ালি হয়ে রাস্তায় ছুটছিল। কথাটা শুনতেই ফাইজানের মুখখানা বদলে গেল। ভরাট গলায় শুধালো। তুমি রাস্তায় ছুটছিলে? হুমায়রা মাথা নত করলো। ফাইজান আবারও শুধালো কঠিন স্বরে। কেন? আম্মাকে দেখেছিলাম। কোন আম্মা? আমার আম্মা। যিনি পালিয়ে গেছেন অন্যের হাত ধরে? হুমায়রা মাথা দুলালো। ফাইজানের বেশ রাগ হলো, তার চোয়াল শক্ত হলো, মাথার রগ দপদপ করছে। মেয়েটা কি উন্মাদ? কিছু বলতে যাবে ঠিক তখনই হুমায়রা বলল, কি ওই কালো গাড়িটা ইচ্ছে করে রাস্তার কোন ঘেঁষে যাচ্ছিল, সে চাইলেই ব্রেক করতে পারতো। হুমায়রার কথাটা শুনতেই থেমে গেল ফাইজান। গাড়ি বিষয়ক কোনো প্রশ্নই সে করেনি। কিছুক্ষণ মৌন থেকে শুধালো। নাম্বার দেখেছিলে? না, হুমায়রা নাম্বার দেখেনি, তবে রাস্তায় একটা মানুষ নাম্বারটা টুকে রেখেছেন, তাই সে নাম্বারটা দিয়েছে হুমায়রাকে। হুমায়রার স্মরণশক্তি প্রখর, তাই নাম্বারটা বলল সে। ফাইজান সাথে সাথে একটা ফোন ঘোরালো। একটা গাড়ির খোঁজ নিতে হবে। কালামের ডাক উঠান থেকে কানে আসছে। কাউসার তখন ঘুমিয়েছিল। আজ বেশ কবজি ডুবিয়ে খেয়েছে সে। বিকালে সূর্য হেলে পড়তেই কালামের কর্কশ কণ্ঠ কানে আসছে। কাউসার উঠল না, চেঁচাচ্ছে চেঁচাক। কিন্তু আতিয়ার ডাকে বিরক্ত হয়ে সে বেরিয়ে এলো। কালাম তাকে দেখতেই তার কাছে ছুটে এলো, প্রশ্নের বান প্রস্তুত। মোর পোলার চাকরির খবর কি? কাউসার একটু থম মারল। ঘুমন্ত মস্তিষ্ক এবার জাগ্রত হলো। আতিয়া খাতুন এখনো দাঁড়িয়ে আছেন বিধায় সে কালামকে টেনে নিজের ঘরে নিয়ে গেল। কালাম ঘরে ঢুকতেই তার হাত ছাড়ালো। খানিকটা অধৈর্য হয়ে কইল, কাউসার ভাই, মুই মোর জমি বন্ধক থুইয়া টেহা দিছি। তুমি কইছিলা তোমার জামাই আমার পোলারে চাকরি দেবে। কাউসারের গলা শুকালো। ফাইজান তাকে নিশ্চিন্ত কোনো আশ্বাস দেয়নি, কিন্তু এটা কালামকে জানানো যাবে না, কারণ সেই টাকা কবে শেষ। সকলের আড়ালে সে জুয়াতে আবারও টাকা ব্যয় করা শুরু করেছে। তাই কালামকে বলল, কালাম হন, আজকের বাজারে কি ওই কয় টেয়ায় চিনি গলে? আরও টেয়া লাগবে, তুই আমারে আরো 2 লাখ টেয়া দে। কাউসারের কথা শোনা মাত্র কালামের চোখ মুখ শক্ত হলো। এর পূর্বেই তাকে লাখ 1.5 টাকা দিয়েছে, এই আশায় যে ছেলেটার একটা গতি হবে। সরকারি চাকরি এখন হাতে, চাঁদ পাবার মতন অবিশ্বাস্য অকল্পনীয় বস্তু। যদি লাখ 1.5 টাকায় ছেলেটা একটা অকল্পনীয় বস্তুটি পায়, ক্ষতি কি? এই টাকাটা জোগাড় করতেই তার অবস্থা বেগতিক হয়ে গিয়েছে। জমি বন্ধক রেখেছে চেয়ারম্যানের কাছে, এখন আবারও টাকা চাইছে। কাউসারের লোভ সম্পর্কে অজানা নয় কালাম, তাই শক্ত স্বরে বলল, কাউসাইরা, হত্যা করে ক আমার পোলার চাকরিখানা হইব নি। আমি তোরে মেলা টাহা দিছি, তুই কইছিলি ওইটাই হইব। এখন অন্য কথা কইতাছস? তোর মতলব কি? কাউসারের কপালে ভাঁজ পড়ল। চোখ মুখ খিচিয়ে কর্কশ স্বরে বলল, তাইলে যা, অন্যখানে যা, আমি পারবো না কিছু করতে। এত সোদানি, তোর পোলার তো মেলা মুরদ, যা একা একাই কর চাকরি নিতে। মুই পারবো না কিছু করতে, শালা ছোট লোক চাকরি পাইব মাগনা। কাউসাইরা, মুখ সামলা। রাখত শালা ফকির, সেরা খেতা ফিনটা স্বপ্নদের প্রাসাদের। লাগবো না পয়সা, ওই পয়সা আমি মুতি। এ যা তো যা। তাহলে আমার টেহা ফেরত দে। কোন টেহা? কাউসারের এমন কথায় ব্রহ্মতালু জ্বলে উঠল কালামের। এত কষ্টের টাকা তার হাতে তুলে দিয়েছিল, আর ও কিনা এভাবে পল্টি খেলো। কালামের ক্রোধ বাড়ল, রাগান্বিত স্বরে শুধালো, যেটা আমি তোরে দিছি, আমার টেহা দিবি না তুই? না দিব না, যা ভাগ। কালাম সাথে সাথে কলার চেপে ধরল কাউসারের। তার দৃষ্টি শানিত। কালামের রাগ দেখে কিছুটা চমকালো কাউসার, ভয়ও পেল। কালাম ক্রোধ উগরাতে উগরাতে বলল, কাউসাইরা, আমার টেহা ফেরত দে, এখন দিবি। প্রমাণ কি আমি টেহা নিছি? সাক্ষী কয়ানে? কালাম ঘামছে। সে কাউকে না জানিয়ে কোনো প্রমাণ বাদে কাউসারকে টাকা দিয়েছে। ফলে কাউসার যদি অস্বীকারও করে তার কিছু করার নেই, কিন্তু হাল ছাড়বে না সে। এর শেষ দেখে ছাড়বে, যতই হোক কষ্টের টাকা। কাউসারের কলারটাকে ছেড়ে তাকে ধাক্কা মেরে রাগে ক্রোধে গজরাতে গজরাতে বেরিয়ে গেল কালাম। মেঝেতে বসে পড়ল কাউসার। কলারটা কুঁচকে গেছে, মেজাজ খারাপ হচ্ছে প্রচণ্ড। ভেবেছিল কালামকে পটিয়ে পাটিয়ে আরেকটু টাকা বের করবে, কিন্তু হলো না। কালাম চটে গেল, তাকে মারতে উদ্যত হয়েছে উল্টো। কাউসারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কালাম গ্রামে কথাটা ছড়িয়ে দিলে আবারও বিপাকে পড়বে কাউসার। বাড়ির মানুষও তাকে ছেড়ে কথা বলবে না, বিশেষ করে রাশাদ। প্রতিটা সময় সে তাকে ঘৃণার চোখে দেখে, বাড়ি থেকে বের করে দেওয়ার কম চেষ্টা করে না সে। এমনকি শামসু মিয়াও তাকে এ দু চোখে সহ্য করতে পারেন না। শুধু আতিয়া খাতুনের কারণে তার ঠাঁই হয়েছে এ বাড়িতে।
নয়তো শিয়াল কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াতে হতো। কথাগুলো ভাবতেই ভয়ে শিহরে উঠল কাউসার। এদিকে কালাম বের হবার সময় রাশাদের সাথে দেখা হলো। রাগে সে গজগজ করছে। রাশাদ কিছু জিজ্ঞাসা করার আগেই সে তার কাঁধে ধাক্কা মেরে বেরিয়ে গেল। কালাম এমন কাজে অবাক হলো রাশাদ। তার দৃষ্টি কাউসারের ঘরের পানে গেল। কালাম কি কাউসারের কাছে এসেছিল? বিকালের সূর্যের আলোর তাপ ক্ষীণ হয়ে এসেছে। হুমায়রাকে নিয়ে বাড়ি ফিরেছে ফাইজান। শরীফা বেশ চিন্তায় ছিলেন। খবর শোনার পর থেকেই উতলা হয়ে উঠেছিলেন। হুমায়রা ফিরতে প্রশ্নবাণ ছুটতে লাগলেন। হুমায়রা উত্তর দিতে পারল না। শুষ্ক চোখ জোড়া শুধু ভিজে আসছে বারবার। ফাইজান তাকে শান্ত করলো, বলল, চামেলি ঠিক আছে, হুমায়রা কিছু খায়নি, ওকে খাইয়ে দিও। তুই খাবি না? আমার একটু বের হতে হবে। ফাইজান অপেক্ষা করলো না। হুমায়রাকে মায়ের হাতে রেখে বেরিয়ে গেল সে। তার ফোন বাজছে, কাজ হয়েছে আশা করা যায়। হুমায়রা ঘরে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। শরীরটার প্রতি রন্ধে ক্লান্তিগুলো তাকে দাপিয়ে বেড়াচ্ছে। চামেলির জ্ঞান ফিরেনি, সে এখনো আইসিইউতে আছে। ডাক্তার বলেছে সময় লাগবে। একবার চোখের দেখার সুযোগ হয়েছে। কি শান্তভাবে শুয়ে আছে মেয়েটা, মুখখানি মলিন, মাথায় সফেদ ব্যান্ডেজ, হাতে নাকে নল। জ্ঞান আসার অপেক্ষা করতে দিল না ফাইজান। হুমায়রাকে একা হাসপাতালে রেখে সে বের হতে পারবে না, তাই তাকে জোর করে নিয়ে এসেছে। যদিও হুমায়রার আসার ইচ্ছে ছিল না। হুমায়রার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে একটা নার্স। ক্ষতস্থানটা ক্ষণে ক্ষণে নিজেকে জানান দিচ্ছে, কিন্তু অন্তরের জ্বলন তার থেকে অধিক বিধায় সেই বোধটুকু হচ্ছে না। শরীফা খাবার দিয়ে আসলো হুমায়রার ঘরে। তাকে দেখতেই উঠে বসলো হুমায়রা। শরীফা মৃদু হেসে তার পাশে বসলো, ধীর গলায় বলল, হাত মুখ ধুয়ে আয়। আম্মা, খাইতে ইচ্ছে করতেছে না। তা বলে তো হয় না রে মা, জীবনটা এমনই বিচিত্র। জীবনকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। অনিয়ন্ত্রিত ঘটনাগুলো গোছানো আমাদেরও অগোছালো করে দেয়। এর সাথেই আমাদের মানিয়ে নিতে হয়। যে মানিয়ে নিতে পারে সে জয়ী, আর যে পারে না সে হারিয়ে যায় জীবনের স্রোতের প্রখরতায়। হুমায়রা তাকালো শরীফার পানে। তার মুখখানা মলিন, মুখে মরা হাসি। শরীফা দীর্ঘশ্বাস ফেলল, মলিন গলায় বলল, ইকবাল সাহেব যখন মারা যান আমার বয়স কম, ফাইজান তখন ছোট। আমার সাজানো জীবনটা ওই একটা ঘটনাতে এলোমেলো হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমার জীবন শেষ। মনে হচ্ছিল আমাদের কথা তো শেষ হয়নি, আমাদের একসাথে চলাই হয়নি। এই তো গতকালই না উনি আমার খোপায় কাঠগোলাপ বুঝলেন। সেই ফুলের সৌরভ তো এখনও মিলায়নি, অথচ মানুষটি নেই। আমার জীবনটা ক্ষণিকের মধ্যেই পাল্টে গেল। আমি কি বেঁচে নেই? আছি, তাকে হৃদয়ে আগলে বেঁচে আছি। বুঝলি রে পাগলি, জীবন নামক এই যাত্রাটা খুব কঠিন, অনিয়ন্ত্রিত, এবড়ো খেবড়ো, তবু আমাদের চলতে হবে নিয়তি। হুমায়রা চুপ করে কথাগুলো শুনলো। শরীফার বোঝানো কাজে দিল। সে হাত মুখ ধুয়ে নামাজ পড়লো, তারপর চুপচাপ খেয়ে নিল। শরীফা মৃদু হাসলো, মাথায় আলতো পরশ ছুঁয়ে আদর করলো। হুমায়রা শুষ্ক চোখ জোড়া টলমল করে উঠল। চোখের কোণায় জমলো নোনা অশ্রু। কিছু না বলে জড়িয়ে ধরল সে শরীফাকে। শরীফাও তাকে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিল। ফলে কিশোরীর মন শান্ত হলো। গাড়ি চালককে খুঁজে পাওয়া গেল। পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। থানার ওসির সম্মুখে বসে আছে ফাইজান। ছেলেটা পার্টির ছেলে। ফাইজানের ছেলেদের কিছুদিন পূর্বে যে ছেলেগুলোর সাথে মারপিট হয়েছে, ছেলেটা তাদের একজন। আশ্চর্যজনক ব্যাপার, এই ছেলেটি আফসানের উপর হামলা করেছিল। ছেলেটার ভাষ্য, সে দ্রুত গাড়ি চালাচ্ছিল। চামেলি তার গাড়ির সামনে এসে পড়েছে। ব্যাপারটা কাকতালীয়, পুলিশ নিজেও সেটাই বলছে, কিন্তু ফাইজানের সামনে খুব একটা বলার সুযোগ হলো না। ফরিদ তখন বলল, ভাইজান, আমাদের কাছে প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো কাউকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, তাই না? ও আফসানাকে মেরেছে, সাক্ষী তো তুমি। আর তোমার সত্যি মনে হয় এটা কাকতালীয়? আমার কিন্তু মনে হচ্ছে না। কঠিন স্বরে উত্তর দিল ফাইজান। ফরিদ কিছুটা মিইয়ে গেল, আমতা আমতা করে বলল, তাহলে কি করবে? ভোটের রেজাল্ট পর্যন্ত এখানেই থাকুন। রেজাল্টের পর ম্যাটারটা আমি সলভ করব। ফরিদ কথা বাড়ালো না। ফাইজান পুলিশের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। থানা থেকে বের হবার সময় খুব ধীরে বলল, একটা ব্যাপার আমাকে অবাক করছে ফরিদ ভাই। কি? তুমি কি সত্যি জানতে না ওরা আমাদের ছেলেদের ওপর অ্যাটাক করবে? ফরিদ কিছুটা বিস্মিত হলো, জড়তাহীন স্বরে বলল, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? হুম, জিজ্ঞেস করছি। আমার ছেলেদের ওপর আক্রমণ হয়েছে ফরিদ ভাই। একটা ছেলে এখন হাসপাতালে। বিষয়টা গম্ভীর। আমার বউকেও ওরা মারতে চেয়েছে। আমি কিন্তু 5 বছর আগের ফাইজান নই। কেউ আমার দুর্বলতার সুযোগ নিয়ে পার পেয়ে যাবে, ধারণাটা ভুল। ওদের ভাগ্য ভালো হুমায়রার কিছু হয়নি, নয়তো ওদের কাল ভোরের সকাল দেখতে হতো না। ফরিদ কিছু বলার সুযোগ পেল না। ফাইজান হনহন করে হেঁটে গাড়িতে উঠে গেল। শরীরটা এখন হুমায়রাকে চায়। হাসপাতাল থেকে রাত 9টা নাগাদ ফোন এসেছে। চামেলির জ্ঞান ফিরেছে, সে এখন ঘুমাচ্ছে। কথাটা শোনা মাত্র হুমায়রার মনের ভার হালকা হলো, পাথরটা নেমে গেল। ঠিক সেই সময় বাসায় ঢুকলো ফাইজান। ফাইজানের কাছে ছুটে যেয়ে কথাটা জানালো হুমায়রা। ফাইজানের ক্লিষ্ট মুখশ্রীতে হাসি ফুটল।
সে নরম গলায় বলল, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে নিজের ঘরে গেল হুমায়রা। ফাইজান তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল। কালো চশমার নিচের ধারালো চোখগুলো মগ্ন ছিল পাতার শব্দমালায়। হুমায়রা তার খোপাটা খুলল, চুলগুলো নেমে এলো কোমরে। বেনি করলো সময় নিয়ে। ফাইজান তখন নরম গলায় বলল, হুমায়রা, এদিকে আসো। ডাক শুনে চোখ তুলে তাকালো হুমায়রা। উঠে গিয়ে দাঁড়ালো ফাইজানের পাশে। ফাইজান বইটা বন্ধ করে ছোট টেবিলে রেখে দিল। তারপর তার কোমল হাতটা আলতো করে ধরলো, হালকা টানে নিজের কোলে বসালো। ফাইজানের এমন কাজে প্রথমে কিঞ্চিত কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল হুমায়রা। ফাইজানের আঙ্গুলের রুক্ষ ডগা তখন বিস্তরণ করছে হুমায়রার নরম গালে। কাপা স্বরে হুমায়রা শুধালো। ডাকলেন যে? ফাইজানের দৃষ্টি তখন অসংযত নেশাতুর। দূরত্বখানা কমিয়ে নিয়ে গলদ্দেশে চুমু খেলো আলতো করে। গাঢ় স্বরে বলল, তোমাকে কাছে পাবার আবেদন জানাতে ডেকেছি। ফাইজানের নির্লজ্জ ভাষা দৃষ্টি নত হলো হুমায়রার। কথাগুলো গলবিল অবধি আটকে গেল। শুভ্র মুখশ্রী রক্তিম হয়ে উঠল নিমিষেই। লাজুক বধূর লজ্জায় ঠোঁটের কোণে দুষ্টু হাসি উকি দিল ফাইজানের। এক মুহূর্ত নষ্ট না করেই সে লালচে গালে চুমু খেলো। মাতাল স্পর্শ ঘন হলো। উষ্ণ স্পর্শে ছোঁয়ায় কেঁপে উঠল কিশোরী। নরম ওষ্ঠজোড়ায় আঙ্গুল স্পর্শ করতেই মাথা ঠেকালো হুমায়রার কাঁধে। উষ্ণ নিঃশ্বাস চামড়া চিরে যাচ্ছে। বুকের উপরের ওড়নাখানা অবহেলায় ফেলে দিল মাটিতে। তারপর মুখ গুজল তার বক্ষস্থলে। হাতের বাঁধন দৃঢ় হলো। ফাইজানের অস্বাভাবিক আচরণে হুমায়রা বিস্মিত হলো। তার শরীর কাঁপছে ঈষৎ। হুমায়রা কিছু শুধাবার আগে সে ভরাট গলায় বলল, তোমাকে কাছে পাবার আবেদন জানাতে ডেকেছি। আমি কল্পনাও করতে পারছি না চামেলির জায়গায় তুমি থাকলে কি হতো। আমি হয়তো পাগল হয়ে যেতাম। পরদিন পত্রিকায় লেখা হতো, প্রাক্তন এমপি ফাইজান ইকবাল ভোটের টেনশনে পাগল হয়ে গেছে। আপনি আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন? হুমায়রার প্রশ্নে মুখ তুলে চাইলো। ফাইজান বাচ্চাদের মতো শুধালো, বিশ্বাস হয় না? হুম। পাষণ্ডী। আমি না সেটা আপনি। অনুভূতিহীন পাষাণ্ড। কিন্তু এই পাষণ্ড তোমাকে অনেক ভালোবাসে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে এত ভালোবাসি। এতটাই এখনো বিশ্বাস হয় না? হুমায়রা মৃদু হাসলো। আলতো হাতে স্পর্শ করলো ফাইজানের মুখশ্রী। ফাইজানকে অবাক করে তার কপালে ছোঁয়ালো নরম অধৈর্যরা। হুমায়রা এমন কাজে বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তার বিস্ময় আকাশ ছিল যখন ব্যগ্র হুমায়রা তার ওষ্ঠদ্বয়ে নিজের দখল জমালো। উষ্ণ রক্তের শিহরণ বিস্তৃত হলো শরীর জুড়ে। অব্যক্ত মাদকতায় নিজেকে হারালো ফাইজান। শিরায় শিরায় প্রেম নামক অপদার্থ শব্দটি মিশে গেল নির্লজ্জভাবে। ডান হাত চলে গেল হুমায়রার ঘন কেশের ভেতর। শক্ত আলিঙ্গনে আবদ্ধ হুমায়রাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল। মুহূর্তটা নেশাতুর। শীতল বাতাসের স্পর্শে উঠছে হুমায়রার অবিন্যস্ত কেশ। পেলব শরীর কাঁপছে শিহরণে। তবুও কি মারাত্মক সাহসী পদক্ষেপ। মায়াবিনীর মুখশ্রী জুড়ে প্রেমাসক্ত আভা। পুরুষালী সত্তা সেই আভায় মত্ত হলো বিশ্রীভাবে। চিৎকার করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।